বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা 23-10-2018 ফার্স্ট শিফটে আসা সমস্ত অঙ্কের প্রশ্নের সমাধান দেখে নেব। এই প্রশ্নের পিডিএফ এবং চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেশন শুরু করার আগে আর একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের ওপর একটা ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে নল এ দিয়ে 15 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করা যেতে পারে। নল বি একই ট্যাঙ্ক ভরতে 24 ঘন্টা সময় নেয়। নল সি ভরা ট্যাঙ্কটিকে 30 ঘন্টায় খালি করে দিতে পারে। যদি সবকটি নল একই সাথে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটিকে পুরোপুরিভাবে ভরতে কত ঘন্টা সময় লাগবে? দেখো, এ নল 15 ঘন্টায় ভর্তি করতে পারে, বি নল 24 ঘন্টায় ভর্তি করতে পারে বলে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, এবং সি নল এই পুরো ট্যাঙ্কটাকে 30 ঘন্টায় খালি করে দিতে পারে। খালি করছে বলে আমি মাইনাস চিহ্ন দিলাম। যে ট্যাঙ্কটার কথা বলা হচ্ছে সেই ট্যাঙ্কটার ক্যাপাসিটি অর্থাৎ ট্যাঙ্কে কতটা জল ধরে সেটাকে প্রথমে তোমাকে ধরে নিতে হবে। সেইটা কি হবে? ট্যাঙ্কে কতটা জল ধরে সেটা বার করবে 15, 24 আর 30, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আসবে তাদের লসাগু। 15, 24 আর 30-এর লসাগু হচ্ছে 120। আমি মনে করলাম ট্যাঙ্কে 120 লিটার জল ধরে। ট্যাঙ্কে যদি 120 লিটার জল ধরে, বলেছিল এ নল দিয়ে 15 ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি হয়, অর্থাৎ 15 ঘন্টায় যদি 120 লিটার জল ভর্তি হয় তাহলে 1 ঘন্টায় কতটা জল ভর্তি হবে? 120কে 15 দিয়ে ভাগ করব। 15 ঘন্টায় 120 লিটার জল ধরে, 1 ঘন্টায় জল ধরে 120কে 15 দিয়ে ভাগ। অর্থাৎ আমি কি করলাম, এই ফিগারটাকে এই ফিগার দিয়ে ভাগ করে এখানে বসাচ্ছি এবং এখানে যেটা আসবে সেটা হচ্ছে প্রতি ঘন্টায় এই নলটা কতটা জল ভর্তি করলো বা খালি করলো। এক্ষেত্রে এ নল প্রতি ঘন্টায় 8 লিটার জল ভর্তি করছে। 120কে 24 দিয়ে ভাগ করলে 5 হবে, তাহলে আমি বলবো বি নল প্রতি ঘন্টায় 5 লিটার করে জল ভরছে। 120কে 30 দিয়ে ভাগ করলে আমি 4 পাবো, আমি বলবো সি নল প্রতি ঘন্টায় 4 ইউনিট করে জল খালি করছে। যদি এদের তিনজনকে একই সাথে চালু করে দেওয়া হয় তাহলে এ নল প্রতি ঘন্টায় 8 ইউনিট করে জল ভরবে, বি নল প্রতি ঘন্টায় 5 ইউনিট করে জল ভরবে এবং সি নল প্রতি ঘন্টায় 4 ইউনিট করে জল খালি করে দেবে। অর্থাৎ ওদের তিনজনকে যদি চালু করা হয় 1 ঘন্টায় 8 আর 5-এ 13 থেকে 4 বাদ দিলে 9 ইউনিট করে জল ভর্তি হবে। তিনটে নল একসঙ্গে চালু থাকলে প্রতি ঘন্টায় 9 ইউনিট করে জল ভর্তি হবে। বলেছে ট্যাঙ্কটা পুরোপুরি ভরতে কত সময় লাগবে? ট্যাঙ্কটাতে জল ধরে 120 লিটার, প্রথমেই বলেছি। প্রতি ঘন্টায় যদি 9 লিটার করে জল ভরো তাহলে 120 লিটার ভরতে কত সময় লাগবে? অর্থাৎ 120কে 9 দিয়ে ভাগ। এটা যদি 3 দিয়ে কাটি তাহলে 40/3 ঘন্টা আসে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে বলেছে এ একা একটি কাজ 12 দিনে করে ফেলতে পারে যেখানে বি সেই কাজটি করতে 16 দিন সময় নেয়। সি এর সঙ্গে একসাথে মিলে ওরা ওই কাজটি 6 দিনে সেরে ফেলতে পারে। যদি সি ও ডি একসাথে মিলে কাজটিকে 30 দিনে শেষ করতে পারে তাহলে ডি একা কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? এখানে প্রথমে বলেছে এ 12 দিনে একটা কাজ করে, বি 16 দিনে কাজটা করতে পারে এবং সি এর সাথে একসাথে মিলে ওরা মানে এ আর বি এরা থাকবে, তার সঙ্গে সি যদি যুক্ত হয় তাহলে ওরা কাজটা 6 দিনে শেষ করতে পারে। যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা কতটা সেটা আগে ধরে নাও। ঠিক আগের অঙ্কটা যেরকম ধরেছিলাম, বলেছিলাম এই যে 3টে সংখ্যা আসবে এই 3টের লসাগু কত সেটাই হবে মোট ট্যাঙ্কে কতটা জল ধরে তার পরিমাণ। এখানেও মোট কাজের পরিমাণ যখন বার করবে 12, 16 আর 6 এদের লসাগু বার করে নাও, সেটা হচ্ছে 48। অর্থাৎ 48 ইউনিট কাজ তিনজনকে করতে বলা হচ্ছে। 48 ইউনিট কাজ এ 12 দিনে সম্পন্ন করে।
12 দিনে যদি 48 করে তাহলে একদিনে কতটা করবে? 48কে 12 দিয়ে ভাগ করলে 4। অর্থাৎ আমরা এই ফিগারটাকে সবসময় এই ফিগার দিয়ে ভাগ করব, করে যেটা বেরোবে আমি বলবো একদিনে এ কত ইউনিট কাজ করে। 48কে 16 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ প্রতিদিন বি 3 ইউনিট কাজ করে। আর 48কে 6 দিয়ে ভাগ করলে 8 আসে, অর্থাৎ প্রতিদিন এরা তিনজনে মিলে 8 ইউনিট কাজ করে। দেখো এ 4 ইউনিট কাজ করে, বি 3 ইউনিট কাজ করে প্রতিদিন। এ আর বিকে যদি একসঙ্গে কাজে লাগাও তাহলে ওরা এ 4 করবে আর বি 3 করবে, অর্থাৎ দুজনে মিলে 7 ইউনিট করবে। এ আর বি একসঙ্গে 7 ইউনিট কাজ করে, যদি ওর সঙ্গে সি যুক্ত হয় তাহলে 8 ইউনিট কাজ হয়। এরা দুজনে মিলে 7 করছে, সি এলেই 8 ইউনিট করছে, তাহলে আমি বলবো সি প্রতিদিন 8 - 7 = 1 ইউনিট করে কাজ করে। সি যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে তাহলে এই টোটাল কাজ যেটা কিনা 48, এটা শেষ করতে সি এর কতদিন সময় লাগবে? সি প্রতিদিন করছে 1 ইউনিট করে, 48 ইউনিট কাজ শেষ করতে সি এর সময় লাগবে 48 দিন। এবারে বলেছে সি ও ডি একসাথে মিলে কাজটা 30 দিনে সম্পন্ন করে। সি আর ডি মিলে 30 দিনে কাজ করে, ডি একা কত দিনে কাজ করে? দেখো সি আর ডি মিলে 30 দিনে কাজ করে আর সি একা কাজটা 48 দিনে করে। আমি দেখতে পাচ্ছি যদি সি প্লাস ডি থেকে সিকে বিয়োগ করে দিই তাহলে ডি পড়ে থাকে। বিয়োগ মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা না, বিয়োগ মানে হচ্ছে এই বিয়োগের ফর্মুলা xy/x - y, এটা এখানে অ্যাপ্লাই করে দাও, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে এই দুটো ফিগারের মধ্যে যে কোনো একটা। আমি যদি এক্সের ভ্যালু 48 মনে করি, ওয়াইয়ের ভ্যালু 30 মনে করি, তাহলে 48 × 30/x-y, অর্থাৎ 48 - 30, এটা কি হবে? এটা হবে ডি কত দিনে কাজ করে। তার কারণ সি প্লাস ডি থেকে সি বাদ দিলে ডি পড়ে থাকে। বাদ দিলাম মানে বিয়োগ করছি, বিয়োগ মানে এরকম বিয়োগ না, বিয়োগ মানে xy/x-y, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। বোঝা গেছে? 48 থেকে 30 যদি বাদ দাও এই জায়গাটা 16 আসবে, 18 আসবে। এবার এটাকে যদি কাটি 3 × 6 = 18, 6 × 8 = 48, 3 × 10 = 30, অর্থাৎ 8 × 10 = 80 দিন আসছে, অর্থাৎ যেটা অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 3-এর প্রশ্নে বলেছে এই সংখ্যাটিতে দুটি 3-এর স্থানীয় মানের পার্থক্য কত? দেখো দুটো 3 আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে। যদি আমি এই 3টার কথা বলি, এই 3টা এখানে লিখলাম, এটা কোন স্থানে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে 3 আছে আমি শুধু 3টা নিলাম, পরপর বাদ বাকি কতগুলো ইউনিট আছে দেখে নাও। 1 2 3 4 5 6 7, 7টা শূন্য আমি এখানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে 3-এর স্থানীয় মান, যে 3টা এখানে আছে। আর যে 3টা এখানে আছে তার স্থানীয় মান কত? 3-এর পিঠে 1টা 2টো শূন্য। বোঝা যাচ্ছে? স্থানীয় মান বলতে 3টা বসাবে, বাদ বাকি যতগুলো আছে সব জায়গায় শূন্য নেবে। এবং এখানেও 3 আছে, 3টা বসিয়ে বাদ বাকি যে 2টো আছে 2টো শূন্য বসাবে। বলেছে এদের বিয়োগফল কত? উত্তরটা খেয়াল রেখো, লাস্ট 3টে ডিজিট একটু খেয়াল রেখো, পুরো আমি বিয়োগ করব না। 0 0 3-এর সাথে 10, অর্থাৎ লাস্ট 3টে ডিজিট হচ্ছে 700, যেটা এই অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 4-এর প্রশ্নে বলেছে একটি ফার্মের 150 জন কর্মচারীর একটি দলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কি কোম্পানির 3টি নতুন প্রযুক্তিবিদ্যা সম্পর্কে জানে যা কোম্পানি শুরু করতে যাচ্ছে কাজের ক্ষেত্রে। 50 জন উত্তর দেয় যে তারা 1 ও 2 নম্বর সফটওয়্যার জানে, 30 জন উত্তর দেয় যে তারা 2 এবং 3 নম্বর সফটওয়্যার জানে, এবং 90 জন উত্তর দেয় যে তারা 1 এবং 3 নম্বর সফটওয়্যার জানে। 20 জন উত্তর দেয় যে তারা 3টে সফটওয়্যারই জানে। ঠিক কতজন একটি মাত্র সফটওয়্যার জানে? 3টে প্রযুক্তিবিদ্যা সম্পর্কে এখানে বলা হয়েছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর প্রযুক্তিবিদ্যা। আমি এখানে 1 লিখলাম, 2 3। বোঝা গেছে? এই যে 150 জন কর্মচারী, মানে এই যে ফিগারগুলো রয়েছে এর মধ্যে যত সংখ্যাই বসুক না কেন তাদের যোগফল 150 হবে। কেন? 150 জন কর্মচারীর মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে। এবার এখানে একটা জিনিস দেখো, এই যে আঁকাটা যখন এইভাবে আঁকা হচ্ছে 1 আর 2, এই যে মাঝখানের এই টোটাল ফিগারটা, এইটা হচ্ছে 1 আর 2 এর মধ্যে আছে, মানে 1 আর 2 দুটো ফিগারই
অর্থাৎ 1 আর 2 দুটো প্রযুক্তিবিদ্যাই যারা জানে সেটা হবে এইটা। 2 আর 3-এর মধ্যে দেখো এই ফিগারটা রয়েছে, তাহলে 2 আর 3 দুটো প্রযুক্তি জানে, সেটা এই পুরো সংখ্যাটা এর মধ্যে বসবে। আর 1 আর 3 এই দুটো প্রযুক্তিবিদ্যা যারা জানে সেটা হচ্ছে এর মধ্যে বসবে। শুধু 1, শুধু 2, শুধু 3 সেই ফিগারগুলো হচ্ছে এইগুলো। শুধু 1 মানে শুধু এইটুকুনির মধ্যে থাকবে, শুধু 2 জানে মানে এই ফিগারটা, এবং শুধু 3 মানে এই অঞ্চলটা। চেয়েছে ঠিক কতজন একটি মাত্র সফটওয়্যার জানে, অর্থাৎ এইখানে যতটা ফিগার, এইখানে যতটা ফিগার এবং এখানে যতটা ফিগার আছে তাদের যোগফল হবে উত্তর। আর মাঝখানে যে অঙ্কটা এসছে সংখ্যাটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে সব সফটওয়্যারই জানে। দেখো এই জায়গাটা 3 জনের মধ্যেই পড়ছে, 1, 2, 3-এর মধ্যে পড়ছে। বোঝা গেছে? এবার এখানে যেটা বলেছে 50 জন উত্তর দিয়েছে, তারা 1 ও 2 নম্বর সফটওয়্যার জানে। 1 ও 2 নম্বর সফটওয়্যার দুটোই জানে, সেটা হচ্ছে 50 জন, মানে এই টোটাল ফিগারটা সেটা হচ্ছে 50 জন। 30 জন 2 আর 3 মানে 2 আর 3-এর মধ্যে ফিগারটা হচ্ছে এইটা 30 জন জানে। আর 1 ও 3 নম্বর সফটওয়্যার জানে 90 জন। 1 আর 3 জানে, অর্থাৎ এই ফিগারটা জানে 90 জন। 3টে সফটওয়্যারই জানে, সেটা হচ্ছে 20 জন, অর্থাৎ মাঝখানের এই অংশটা হচ্ছে 20। বোঝা গেছে? এবার দেখো আমি বললাম কি এই টোটাল ফিগারটা হচ্ছে 50, তাই না? এইসবে বলা হয়েছে টোটাল ফিগারটা 50, তার মধ্যে এখানে যদি 20 বসে থাকে তাহলে এই ফাঁকা জায়গাটা কত হবে? অবশ্যই 30 হবে, তবেই 20 + 30 টোটালটা 50 হয়। বোঝা গেছে? এই টোটাল ফিগারটা এটা হচ্ছে 30, তার মধ্যে এখানে 20 বসে থাকলে এই ফাঁকা জায়গাটা অবশ্যই 10 হতে হবে, তবে 20 + 10 30 আসবে। এখানে 20 আছে, টোটালটা 90, তাহলে এখানে 70 বসতে হবে। বোঝা গেছে? এবারে দেখো মোট 150 জন ফার্মে কর্মচারী আছেন, তার মধ্যে এই জায়গাটা ফিল আপ করছে কতজন সেটা দেখে নাও। 30, 20, 50, 70, 120, 10-এ 30। 130 জন যদি এই জায়গাটার মধ্যে থাকে, তাহলে বাদবাকি এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা এবং এই ফাঁকা জায়গাটার মধ্যে কতজন থাকবে? মোট 150 জন হচ্ছে টোটাল ফিগারের মধ্যে থাকার কথা, তার মধ্যে এই ফিগারগুলোয় 130 এসছে, তাহলে বাকি যে সংখ্যাটা থাকলো সেই সংখ্যাটা হবে এইখানকার এবং এইখানকার টোটাল সংখ্যার সমষ্টি, যেটা কিনা 20, এবং যেটা এই প্রশ্নের উত্তর। ঠিক কতজন একটি মাত্র সফটওয়্যার জানে? আমরা বলেছিলাম একটি মাত্র সফটওয়্যার জানে এই জায়গাটার টোটাল, সেটা হচ্ছে 20 জন, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। 5-এর অঙ্কটা তোমরা করতে পারবে, এটা করে নিও। সরল এই 3টেকে যোগ করবে, করে এটা বিয়োগ করবে, করলে 2 নম্বর উত্তর আসবে। আমি এটা করলাম না, এটা তোমরা করে নিও। 6 নম্বর প্রশ্নে যেটা বলেছে, একটি কঠিন বস্তুর মাঝখানের অংশটি হলো একটি লম্ববৃত্তাকার চোঙ, যার দৈর্ঘ্য হলো 14 সেন্টিমিটার। বস্তুটির একটি প্রান্ত হলো লম্ববৃত্তাকার শঙ্কু এবং অপর প্রান্তটি হলো অর্ধগোলক। 3টি আকৃতিরই ব্যাসার্ধ হলো 3 সেমি। যদি শঙ্কু এবং অর্ধগোলকের সঙ্গে সম্মিলিতভাবে সমগ্র বস্তুটির উচ্চতা 21 সেমি হয়, তাহলে এই কঠিন বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? খুব সোজা প্রশ্ন, শুধু আঁকতে হবে। বলেছে মাঝখানের অংশটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, একটা আমি লম্ববৃত্তাকার শঙ্কু আঁকলাম, লম্ববৃত্তাকার চোঙ, যার দৈর্ঘ্য 14 সেমি, দৈর্ঘ্য এইটা 14 সেমি। এবারে বলেছে এর এক প্রান্তে লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এই একটা প্রান্তে লম্ববৃত্তাকার শঙ্কু আছে এবং অপর প্রান্তে অর্ধগোলক আছে। দিয়ে দিলাম। 3টি আকৃতিরই ব্যাসার্ধ 3, অর্থাৎ ব্যাসার্ধ বলতে এই ফিগারটা এইখান থেকে এইটুকুনি 3, এর এইটা ব্যাসার্ধ, এটা 3। দেখো এটা যেহেতু অর্ধগোলক, এইখান থেকে এইটা যদি ব্যাসার্ধ হয়, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে পরিধি থেকে সেন্টার পর্যন্ত, তাহলে এই পরিধি থেকে সেন্টার পর্যন্ত এটাও ব্যাসার্ধ হবে এবং এটার মাপও 3 হবে, তাই না? এটা যদি ব্যাসার্ধ হয় পরিধি থেকে সেন্টার পর্যন্ত 3 হয়, তাহলে এই পরিধি থেকে সেন্টার পর্যন্ত 3 হবে। তাহলে আমি দেখলাম এই টোটাল উচ্চতা 14, 3, 17 চলে এসছে। কিন্তু প্রশ্নে বলেছে যে শঙ্কু এবং অর্ধগোলকের সঙ্গে সম্মিলিতভাবে সমগ্র বস্তুটির উচ্চতা 21,
অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত টোটাল যে লেন্থটা আছে সেটা নাকি 21 হবে। তার মধ্যে আমি 14 + 3 17 এতখানি যদি দেখতে পাই তাহলে বাদবাকি 4 এটা হবে, বলতে পারি। দেখো এটা 3 এটা 4 হলে এটা হবে 5। লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তাই না? আমরা যেটাকে এল বলি। এই যে লম্ববৃত্তাকার শঙ্কু আছে এটা হচ্ছে পার্শ্বতল, পার্শ্বতলের উচ্চতা যেটাকে আমরা এল বলি সেটার মান বেরোলো 5। কী করে? 3 4 5 ট্রিপলেট অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার করেও তুমি বার করতে পারতে। তাহলে এটা হলো 5। বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল কত। এই যে শঙ্কুটা আছে এই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, কেন এইখান থেকে এই পার্টটা শুধু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পাই আর এল। এল মানে এখানে 5, যেটা এই বক্রতল যেটা তার উচ্চতা বা দৈর্ঘ্য। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল প্লাস এর বক্রতলের ক্ষেত্রফল, তোমাদের ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে 2 পাই আর এইচ। লম্ববৃত্তাকার যে চোঙ হয় তার বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। আমরা মানগুলো পরে বসাচ্ছি, জাস্ট ফর্মুলাগুলো আগে বসিয়ে নিই। প্লাস এর এই যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। এই তিনটের যোগফল কত? পাই দিয়ে উত্তর আছে, তাই পাইটাকে রেখে দেবে, বাদ বাকি ফিগারগুলো বসাবে। পাই যদি এখানে রাখি, আর এর ভ্যালু, আর মানে কি রেডিয়াস, সেটা হচ্ছে 3, আর এল কত? 5। রেডিয়াসকে এল দিয়ে গুণ করলে 3 5 15, পাই যেরম আছে সেরম 15 পাই লিখে দাও। এখানে 2 আছে, আর এর ভ্যালু 3, আর এইচ মানে কত? এইচ মানে হচ্ছে 14। 3 14 42, 2 গুণে 84, পাই যেরম ছিল লিখে দাও। এখানে 2 পাই আর স্কোয়ার মানে কি? আর মানে হচ্ছে প্রত্যেকের রেডিয়াস 3 বলেছিল, 3 স্কোয়ার অর্থাৎ 9, 9 2 গুণে 18 পাই। এই সবগুলোকে যোগ করতে হবে, যোগ করলে 117 পাই আসছে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে 250-এর 46% মান কত? সবাই করতে পারবে, তবুও একটা জিনিস বলি, যখন এখানে ইউনিট প্লেসে কোনো জায়গায় এখানে ইউনিট প্লেস 0 আছে, তারপরে যদি 5 দেখো, এটাকে এমন করে গুণ করো যেন এটা 0 আসে। যেমন আমি যদি 2 দিয়ে গুণ করি, এটা 25 2 গুণে 50 আসবে। দেখো আবার 5 আসছে, আবার 2 দিয়ে গুণ করব, অর্থাৎ যতক্ষণ না 5-এর অস্তিত্ব শেষ হচ্ছে ততক্ষণ আমি 2 দিয়ে গুণ করে যাব। আমি যদি 250-কে 4 দিয়ে গুণ করি, 4 250-কে গুণ করলে 1000 আসে, সেখানে কোনো 5-এর অস্তিত্ব থাকে না। তাই আমি এটাকে 4 দিয়ে যদি গুণ করি, এটা হবে 1000। 4 দিয়ে এটাকে গুণ করা মানে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। খেয়াল রেখো, একটাকে গুণ করলে অপরটাকে ভাগ করতে হবে। একে যেহেতু 4 দিয়ে গুণ করেছি, 46-কে 4 দিয়ে যদি ভাগ করি 11.5 আসবে। পার্সেন্টেজ যেরকম ছিল লিখে দিলাম, বোঝা যাচ্ছে? 11.5% মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে নিচে দুটো শূন্য আছে, আমি যদি এই দুটো শূন্য কাটি, 11.5-কে 10 দিয়ে গুণ করলে 115 বেরোবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, দীপা এক সেট কাপ 185 টাকায় কিনলো, কিন্তু পরবর্তীকালে পুরনো স্টক খালি করার জন্য সে সেগুলি 170.2 টাকাতে বিক্রি করে দিল। তার শতকরা ক্ষতি কত হলো? দেখো 185 টাকায় কিনে 170.2 টাকায় বিক্রি করছে, মানে তার ক্ষতি হলো। কতটা ক্ষতি হলো? 185 থেকে 170.2 বাদ দিলে 14.8, এটা ক্ষতি হলো। 185 টাকায় ক্ষতি হয়েছে 14.8, 100 টাকায় কত? এইটা প্রশ্ন চাইছে যে শতকরা ক্ষতি কত। আমরা এইভাবে এটাকে কাটাকুটি করতে যাব না, বোঝা যাচ্ছে? আমরা এইভাবে এটাকে করব না। তুমি করতে পারো, কিছু কিছু ফিগার মনে হতে পারে হ্যাঁ সুবিধে হবে, এই তো এখান থেকে দশমিক তুলবো, এখানে শূন্য নেবো, কেটে দেবো, সুবিধে। এটাকে কাটলে যে উত্তর আসবে সেটা আমি যেটা বলছি সেইভাবে করলেও তোমাদের সুবিধে হবে। দেখো 185, এইটা মানে হচ্ছে 100%। 10% মানে কত? আমি যদি একটা শূন্য এদিকে সরাই, তাহলে এদিকে একটা দশমিক সরালে 18.5। 1%-এর ভ্যালু কত হবে? আমি এদিকে সরালাম, একেও এদিকে সরালে আমি বলবো 1.85। তোমাকে 14.8 আনতে হবে। দেখো এই ফিগারটাকে কত দিয়ে গুণ করলে 14.8 আসে? তুমি দেখবে এটাকে যদি 8 দিয়ে গুণ করি 14.8 আসবে। তাহলে আমি এটাকেও 8 দিয়ে গুণ করে বলবো পার্সেন্টেজ হচ্ছে 8%, যেটা অপশান নাম্বার 1-তে আছে।
মনে মনে করা যায়, এখানে দেখাচ্ছি বলে বেশ বড় মনে হচ্ছে। তুমি তো প্রথমেই বুঝতে পারবে 10% এটা 1% মানে হচ্ছে 1.85, এটাকে 8 দিয়ে গুণ করলে আসছে মানে 1%কে 8 দিয়ে গুণ করলে আমার উত্তর আসবে। পরের প্রশ্ন, যেখানে বলেছে যে একটা সরল করো, 28 মাইনাস এইটা প্লাস 22 আছে। সরলটা তোমরা পারবে, আমি সরলটা তোমাদের জন্য কাজ দিচ্ছি, করে দেখে নেবে উত্তরটা ঠিক আছে কিনা। অপশান নাম্বার 2 এটার উত্তর হবে, আমি এটা আর করছি না। 10 প্রশ্নে বলেছে 300 এবং 500-র মধ্যে সেই সংখ্যাটি কত যেটি 6, 8, 10 এবং 12 দ্বারা বিভাজ্য। 300 থেকে 500-র মধ্যে হতে হবে এবং সেই সংখ্যাটা 6, 8, 10, 12 সবগুলো দিয়েই বিভাজ্য হতে হবে। আচ্ছা আমাকে বলো, যে সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য, আমি 6কে 2 গুণিতক 3 লিখতে পারি। যে সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হতে হবে, তাই না? 2 দিয়েও বিভাজ্য হতে হবে, 3 দিয়েও বিভাজ্য হতে হবে। তাহলে এখানে এমন একটা সংখ্যা আছে যে সংখ্যাটা 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য, মানে সেই সংখ্যাটা 2 দিয়েও বিভাজ্য হবে, সেই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হবে। 3 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে যোগ করে যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য হবে। এখানে যদি অঙ্কগুলোকে যোগ করো 0 + 4 + 3 এটা 7 আসে, 7 কখনো 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এই সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ এটা উত্তর হবে না। এখানে 6 আর 3 9 হচ্ছে, এটা উত্তর হতে পারে, কেন 9কে 3 দিয়ে ভাগ করা যায় মানে 360কেও 3 দিয়ে ভাগ করা যাবে। এখানে 4 আর 9 13 হচ্ছে, 13কে 3 দিয়ে ভাগ করা যায় না মানে 490কেও 3 দিয়ে ভাগ করা যাবে না। এখানে 3 আর 2 5 হচ্ছে, 5কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই এইটাও উত্তর হবে না। তাহলে একমাত্র উত্তর এটাই সম্ভব। পরের প্রশ্নে একই রকমভাবে একটা সরল দেয়া আছে, এটা তোমরা করো, উত্তর 54। সরলগুলো পারবে আশা করা যায়। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্নে বলেছে cot 45 ডিগ্রি বাই 1 + sin 45 প্লাস 1 + sin 45 বাই cot 45 এর ভ্যালু কত। জাস্ট মানগুলো জানতে হবে আর সরল করতে হবে। cot 45 1, 1 + sin 45 1/√2, 1 + sin 45 এর ভ্যালু 1/√2, cot 45 এর ভ্যালু 1। এটাকে যদি তুমি সরল করে উল্টাও, এটা আসবে √2 বাই √2 + 1, আর এটা আসবে √2 + 1 বাই √2। করতে পারি। এবার দেখো √2 + 1 দিয়ে যদি আমি এটার উপর নিচে গুণ করি, টোটালটাই সরল করতে পারতে, √2 + 1 আছে, আমি √2 + 1 দিয়ে এখানে √2 + 1 আছে, আমি যদি করণীয় নিরসন করি তাহলে উপর নিচে √2 - 1 দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো। √2 + 1 ছিল, আমি উপরে আর নিচে দু জায়গাতেই √2 - 1 দিয়ে গুণ করলাম। এখানে √2 আছে, আমি দু জায়গাতেই √2 দিয়ে, অর্থাৎ লব আর হর দু জায়গাতেই √2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে উপরটা থাকছে √2 - 1, আর নিচটা হচ্ছে a + b × a - b a² - b²। a² মানে √2² মানে 2, b² মানে 1² অর্থাৎ 1, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, আমি আর এখানে নিচে কিছু লিখলাম না। তাহলে এটা হলো √2 × √2 - 1। এখানে প্লাস √2 গুণ করলে 2 হয়, আর এটাকে যদি সরল করে নাও একটু, √2কে √2 দিয়ে গুণ করলে 2, প্লাস √2কে 1 দিয়ে গুণ করলে √2, নিচে আছে 2। এবার টোটালটাকে যদি আমি ব্র্যাকেট খুলে নিই, খুলে যদি সরল করি তাহলে কি আসে, এটা হচ্ছে √2কে √2 দিয়ে গুণ করলে 2 হবে, মাইনাস √2 প্লাস 2 + √2/2 আছে, আরেকটু খেটে নাও। এবার 2 লসাগু করে 4 - 2 √2 প্লাস 2 প্লাস √2, 4 আর 2 6 মাইনাস √2/2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর √2কে 2 দিয়ে ভাগ করলে √2/2, অর্থাৎ উত্তর হলো 3 - √2/2, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, একজন ছাত্র 7 ঘন্টায় 420 কিমি দূরত্ব অতিক্রম করে, সে কিছুটা সময় 75 কিমি/ঘন্টা গতিতে এবং অবশিষ্ট সময় 55 কিমি/ঘন্টা গতিতে ভ্রমণ করেছিল। সে কতটা সময় দ্রুততর গতিতে ভ্রমণ করেছিল। অবশ্যই অ্যালিগেশন প্রসেস হবে, যেখানে অ্যাভারেজ দেখতে পাবে, দুটো গতিবেগ দেওয়া থাকবে এবং অ্যাভারেজ গতিবেগ তুমি দেখতে পাচ্ছ, সেখানে অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করবে। অ্যালিগেশন প্রসেসের ক্ষেত্রে একটা গতিবেগ এই দিকে, একটা এই দিকে, এবং অ্যাভারেজ গতিবেগটা মাঝখানে লিখতে হয়। এখানে 7 ঘন্টায় 420 যাচ্ছে, মানে 1 ঘন্টায় কতটা যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে 60, এটা হচ্ছে অ্যাভারেজ গতিবেগ।
এবার এই দুটো বিয়োগ করে এখানে লিখতে হয়, এইটা বিয়োগ করে এইখানে লিখতে হয়, এদের রেশিও নিতে হয়, রেশিও 1:3। এই রেশিওটা হচ্ছে টাইমের রেশিও। সবসময় মনে রাখবে যদি এখানে স্পিড দেওয়া থাকে তাহলে এই রেশিওটা হবে টাইমের রেশিও, অর্থাৎ যখন খুব দ্রুত বেগে যাচ্ছে তখন তার 1 ঘন্টা লাগছে, আর যখন স্লো যাচ্ছে তখন তার 3 ঘন্টা সময় লাগছে। বোঝা গেছে? এখানে দেখো বলেছে 7 ঘন্টা মোট গেছে, দ্রুততর গতিতে ভ্রমণ করেছিল কতটা, মোট 7 ঘন্টা লেগেছে। দ্রুততর ফিগার হচ্ছে এইটা 1/3/4, অর্থাৎ 1/4 অংশ দ্রুততর গতিতে ভ্রমণ করেছে। এটা হবে 7/4 ঘন্টা। 7/4 ঘন্টা মানে 1 ঘন্টা 45 মিনিট, যেটা অপশান নাম্বার 3-তে আছে। তোমরা জানো 7কে 4 দিয়ে ভাগ করবে, 4 × 4, এখানে 3 ঘন্টা বেরোচ্ছে, এটাকে 60 দিয়ে গুণ করলে 180 মিনিট আসবে। এই 180 মিনিট 45 180, বোঝা গেছে? তাহলে 1 ঘন্টা 45 মিনিট এই প্রশ্নটার উত্তর। মিস্টার এক্স 11.03% সরল সুদের হারে 3 বছরের জন্য 300 টাকা বিনিয়োগ করেছেন। মিস্টার ওয়াইকে যদি 3 বছর পর 10% এর চক্রবৃদ্ধি সুদের হারে একই পরিমাণ বিনিয়োগের ফল পেতে হয় তাহলে তাকে কত টাকা বিনিয়োগ করতে হবে? সিম্পল ইন্টারেস্টের সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্ট পাঞ্চ করা হয়েছে। খেয়াল রাখবে কম্পাউন্ড ইন্টারেস্ট করার সময় এক্স্যাক্ট ফিগার বার করার চেষ্টা করবে না। যদি অপশান দেখো অপশানগুলো অনেক দূরে দূরে থাকে, যদি এক্ষেত্রে দেখো 250, 300, 350, 450 ডিফারেন্স আছে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ফিগারে করলে আমাদের ক্যালকুলেশান ইজি হবে এবং আমার উত্তরটাও ঠিকভাবে বার করতে পারবো। এখানে মিস্টার এক্সের কথা বলা হয়েছে, সে 300 টাকা বিনিয়োগ করেছে। 11.03% হারে 3 বছরে কত ইন্টারেস্ট পাবে? প্রতি বছর 11.03 করে হলে 3 বছরে 33.09% ইন্টারেস্ট পাবে। অর্থাৎ 300 টাকা যদি রাখি আমি 300 টাকা তো পাবই, উল্টে 300 টাকার উপর আমি 33.09% ইন্টারেস্ট পাবো। 33.09 মানে কি? 33.09% মানে হচ্ছে এইটা বাই 100। এটা যদি কাটি তাহলে আমি বলবো আমি 300 টাকা তো পাচ্ছি, প্লাস এখান থেকে 99.27, এই 0.27 যেটা করছি আমি এখানে 399.27 টাকা পাচ্ছে, এটাকে ভুলে যাও। কেন দশমিক নিয়ে তুমি ক্যালকুলেশন করে পরের যখন ফিগারে যাবে তখন কিন্তু তোমার অসুবিধে হবে ক্যালকুলেশনের রেসপেক্টে। 0.27টা এমন কিছু ব্যাপার হবে না যাতে করে এই অপশানের মধ্যে অনেকটা ডিফার করে। তাহলে আমি দেখলাম মিস্টার এক্স যদি 300 টাকা বিনিয়োগ করে 3 বছর পর সে 399 টাকা পাবে। 0.27টাকে ভুলে যাও। আমি বলতে পারি 300 টাকা বিনিয়োগ করলে 399 টাকা 3 বছর পর পাবে। বলছি মিস্টার ওয়াইও একই পরিমাণ বিনিয়োগের ফল পেতে চাইছে, অর্থাৎ মিস্টার ওয়াই 399 টাকা পেতে চাইছে। তাহলে তাকে কত টাকা বিনিয়োগ করতে হবে, অর্থাৎ কত টাকা প্রথমে রাখতে হবে। বোঝা গেছে? এক্ষেত্রে ওয়াই 10% চক্রবৃদ্ধি সুদের হারে কিন্তু খাটাচ্ছে। দেখো ওয়াই এর কথা বলা হচ্ছে, 10% ইন্টারেস্ট মানে কি 10/100। এটাকে যদি কাটি আমি বলবো 10 টাকা যদি রাখে 1 টাকা ইন্টারেস্ট পাবো 1 বছর পরে। তাহলে আমি বলতে পারি 10 টাকা রাখলে আমি 1 বছর পর ইন্টারেস্ট সমেত 11 টাকা পাবো। বোঝা গেছে? 10 টাকায় 1 টাকা ইন্টারেস্ট মানে 10 টাকা রাখলে আমি 11 টাকা পাবো 1 বছর পর। এখানে 3 বছরের কথা বলা হয়েছে তাই এটাকে কিউব করে দাও। কেন? কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিওগুলো একটু গিয়ে দেখো, সেখানে ডিটেলস বলা আছে। তাহলে 10 টাকা রাখলে 11 টাকা পাবো, 3 বছর বলেছে তাই এখানে কিউব করলাম, 2 বছর বললে এখানে স্কোয়ার করতাম। 11 কিউব, এটা তোমরা চাকরি পরীক্ষা দিচ্ছ, 11 কিউব মনে রাখা উচিত 1331, এবং 10 কিউব হচ্ছে 1000। দেখো আমি এটাকে সিম্পলিফাই করতে পারি একটু। এই যে ফিগারটা এলো এটা কি, যে যদি মিস্টার ওয়াই 1000 টাকা রাখে তাহলে 3 বছর পর 1331 টাকা পাবে। আমি যদি একটু ছোটো করি, একটা দশমিক এদিকে সরিয়ে দিই, এরও একটা দশমিক এদিকে সরাই, এমন কিছু ডিফারেন্স হবে না। অর্থাৎ 100 টাকা রাখলে মিস্টার ওয়াই 133 টাকা পাবে 3 বছর পরে। কিন্তু 3 বছর পরে মিস্টার ওয়াই এই টাকাটা পেতে চাইছে যেটা মিস্টার এক্স পেয়েছে। আমি দেখছি 3 বছর পর 133 পাবে, কিন্তু প্রশ্ন বলছে পেতে চাইছে 399। এটাকে কত দিয়ে গুণ করলে 399 আসে? 3 দিয়ে। তাহলে আমি এটাকেও 3 দিয়ে গুণ করে বলবো 300 টাকা তাকে রাখতে হবে। 100 টাকা রাখলে 133 পাবে,
পেয়েছে 399, 3 দিয়ে গুণ করলাম, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করলে আমি বলবো মিস্টার ওয়াইকে 300 টাকা বিনিয়োগ করতে হবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? দশমিক এখানে যদি 0.27 নিতে তাহলে কিন্তু ক্যালকুলেশন আমাদের অসুবিধে হতো। পরের প্রশ্ন 15 প্রশ্নে বলেছে সোহরাব তার যাত্রা শুরু করে 5:24:37 এবং গন্তব্যে পৌঁছায় 7:34:48। ভীম একই যাত্রা শুরু করে সোহরাবের 48:23 পরে এবং একই গন্তব্যে পৌঁছায় তার পৌঁছানোর 40:12 পরে। ভীম তার যাত্রা শেষ করতে কতক্ষণ সময় নেয়? দেখো, সোহরাব এই সময় যাত্রা শুরু করেছে এবং এখানে গিয়ে যাত্রা শেষ করেছে, তাহলে সোহরাবের কতক্ষণ সময় লাগলো আমি বার করতে পারবো। ঠিক, এবারে দেখো বলেছে ভীম একই যাত্রা শুরু করে সোহরাবের 48:23 পরে। সোহরাব কখন যাত্রা শুরু করেছিল? 5:24:37। তার 48:23 পরে ভীম যাত্রা শুরু করছে। তাহলে ভীম কটার সময় যাত্রা শুরু করছে? এটা ঘন্টায় আছে, এটা মিনিট, এটা সেকেন্ডে। দেখো আমি এমনিই যোগ করব, 7 আর 3 10, 3 3 6। তোমরা জানো যখনই 60 সেকেন্ড হয়ে যাবে তখন এখানে শূন্য হয়ে যাবে এবং 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তখন এই ঘরটা 48-এর বদলে 49 হয়ে যাবে। এবার আবার যোগ করো, 9 আর 4 13, 5 আর 2 7। এটা 60-এর থেকে বেশি হয়ে গেছে। যাই 60-এর থেকে বেশি হবে বলবে 60-এর থেকে কত বেশি হয়েছে? 13 বেশি হয়েছে। 60-এর থেকে 13 বেশি হয়েছে, 13টা লিখলাম। যেহেতু এটা 60কে ক্রস করেছে এর সঙ্গে আবার 1 যোগ করবে, কেন 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই 5-এর সঙ্গে 1 যোগ করলে 6টা 13, অর্থাৎ 6টা 13 মিনিটে ভীম স্টার্ট করেছে। বোঝা গেছে? পৌঁছাচ্ছে কখন? বলেছে ও যে সময় পৌঁছেছে তার 40:12 পরে পৌঁছাচ্ছে। একই গন্তব্যে পৌঁছায় তার পৌঁছানোর 40:12 পরে। ও পৌঁছেছিল 7:34:48 এবং এ পৌঁছাচ্ছে 40:12 পর। একই রকমভাবে যোগ করব, খালি 60-এর উপর হলে 1 পরে আগের লাইনের সঙ্গে যোগ করবে। 48 আর 12 60 হয়, 60 হয়ে গেলে আমি এখানটা কেটে 0 করে দেবো এবং 60-এর জন্য 1 মিনিট আমি এখানে যোগ করে দেবো। এটাকে যোগ করলে 1 আর 4 5, 4 আর 3 7, এটা 75 এসছে, অর্থাৎ 60-এর ওপরে। 60-এর কত ওপরে? 75, অর্থাৎ 60 আর 75 বিয়োগ করলে 15 হবে। এখানে দিয়েছো 60 বিয়োগ করেছি, তাই 1 এদিকে আবার যোগ হয়ে যাবে। 7-এর সঙ্গে 1 যোগ করলে 8টা 15। তার মানে স্টার্ট করেছে 6টা 13 আর পৌঁছালো 8টা 15। 8টা 15 পৌঁছেছে, 6টা 13 যাত্রা করেছে। 15 থেকে 13 বাদ দিলে 2 মিনিট, 8 থেকে 6 বাদ দিলে 2 ঘন্টা, অর্থাৎ তার সময় লেগেছে 2 ঘন্টা 2 মিনিট, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, এক্স এবং ওয়াইকে 2 দশমিক পর্যন্ত সঠিকভাবে ব্যক্ত করা হলো যথাক্রমে 3.57 এবং 3.42 হিসেবে। এক্স প্লাস ওয়াই এর ঊর্ধ্বসীমা মানটি কত? দেখো, এক্সের মান 3.57 এবং ওয়াই এর মান 3.42। যদি আমরা এটাকে যোগ করতাম 6.99 আসতো। বলেছে এর ঊর্ধ্বসীমা আনতে। দেখো 6.9, এটা যদি 5 বা 5-এর থেকে বেশি হয় তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যায়। বসালাম, এটা তাহলে কী হবে? 7। দেখো অ্যাপ্রক্সিমেশনে যেরকম করি, 9 থাকলে 5 বা 5-এর বেশি থাকলে আগেরটা 1 বেড়ে যায়। এটা মনে করো 9 আছে, 9 থাকলে আগেরটা 1 বেড়ে যাবে, বেড়ে গিয়ে কী হতো? 9 আর 1 10। এটা যেহেতু 9 আছে, 5-এর থেকে বেশি আছে, তাই আগেরটা 1 বেড়ে যাবে, অর্থাৎ 6 আর 1 7। অর্থাৎ আমি উত্তর দেখতে পাচ্ছি 7.0 আসবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 17 প্রশ্নে বলেছে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 30 মিটার এবং তার একটি কর্ণের দৈর্ঘ্য 36 মিটার। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ ইন্টু রম্বসের যে দুটো কর্ণ বা ডায়াগোনাল আছে তাদেরকে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এটা একটা ফর্মুলা রম্বসের। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা দেখব রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য কত। একটা কর্ণের দৈর্ঘ্য 36 দেওয়া আছে, তাহলে আমাকে আরেকটা কর্ণের দৈর্ঘ্য বার করে এই ফর্মুলায় ফেললে রম্বসের ক্ষেত্রফল আমি পাব। এই রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 36 মিটার, আর একটা কর্ণ আমি জানি না, বাহু দেওয়া আছে 30 মিটার। এটা একটা বাহু,
একটা জিনিস জেনে রাখবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে কি, এইটা সমকোণ হবে এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। টোটাল এটা যদি 36 মিটার হয়, কর্ণের দৈর্ঘ্য যদি 36 হয়, তাহলে আমি বলতে পারি এইখান থেকে এই পর্যন্ত 18 হবে আর এইখান থেকে এই পর্যন্ত 18 হবে। আমি এইখান থেকে এই পর্যন্ত যদি x ধরি তাহলে এইখান থেকে এই পর্যন্ত x হবে। কেন? এই কর্ণের দৈর্ঘ্যটা সমান দুভাগে ভাগ হবে। এটা যদি সমকোণ হয়, আর একটা ডাটা দেয়া ছিল যে রম্বসের বাহুর দৈর্ঘ্য 30, এটাও রম্বসের বাহু, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে 30। আমরা জানি এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ারের সূত্র আমি ফেলতে পারি। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 30 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসে, অর্থাৎ 30 প্লাস 18 যোগ করলে 48, 30 থেকে 18 বাদ দিলে 12। তাহলে এক্স স্কোয়ার সমান যদি এটা হয়, এক্সের মান কত হবে? 48 গুণিতক 12। 48কে আমি 12 গুণিতক 4 হিসেবে লিখতে পারি, আর 12 যেরকম ছিল। দুটো 12-র জন্য একটা 12 রুটের বাইরে বেরিয়ে আসবে, আর 4-এর রুট 2, অর্থাৎ এক্সের ভ্যালু 24। এক্সের ভ্যালু যদি 24 হয়, এই টোটালটা হচ্ছে কর্ণ, সেটা হচ্ছে 2x, এক্স প্লাস এক্স। এক্স যদি 24 হয় তাহলে আর একটা কর্ণের দৈর্ঘ্য 24 গুণিতক 2 সমান 48। বোঝা গেছে? তাহলে এই কর্ণটা 48 আর এই কর্ণটা দেয়া ছিল 36। একটা কর্ণ 36, একটা কর্ণ যদি 48 হয়, আমরা ফর্মুলা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ গুণিতক কর্ণদ্বয়ের গুণফল। বোঝা গেছে? তাহলে এটাকে যদি গুণ করি, এটা কাটলে 24, 36কে 24 দিয়ে গুণ করলে 864 আসবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে প্রতিটি জিনিসের দাম 20% কমিয়ে দিলে এবং মোট বিক্রয় 20% বাড়িয়ে দিলে উপার্জিত অর্থের উপর কী প্রভাব পড়বে। দুভাবে করতে পারো। একটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, ওই সূত্র। প্রথমে কমিয়ে দিচ্ছে, তারপরে বাড়িয়ে দিচ্ছে, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলাটা তোমরা জানো, এটাই অ্যাপ্লাই করতে পারো। এক্সের ফিগার 20 কমিয়েছে অর্থাৎ -20, ওয়াই 20 বাড়িয়েছে +20, প্লাস মাইনাসে -20 ইন্টু 20 বাই 100। তুমি এখান থেকে উত্তর বার করে বলতে পারো -4, অর্থাৎ 4% হ্রাস পাচ্ছে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। যদি মনে হয় আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব না, তাহলে এখানে মনে করবে 100 টাকা হচ্ছে জিনিসটার দাম, 20% যদি কমিয়ে দাও তাহলে সেটা কত হবে? 80 টাকা। 100 থেকে 20 কমালে 80। এরপরে আবার 20% বাড়াচ্ছে, 80 20% মানে হচ্ছে 16। 16 যদি বাড়াও তাহলে এটা হবে 80 + 16 96। 100 জিনিস 96-এ যদি বিক্রি করো তাহলে 4% তোমার কিন্তু লস হবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্নে বলেছে পরপর 10টি ইনিংসে রাহুল শর্মার স্কোর হলো যথাক্রমে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। উপরের উপাত্তের গড় নির্ণয় করো। অর্থাৎ ওর স্কোর 1 2 3 4 করে 10টা ইনিংসের স্কোর হচ্ছে, প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা, এদের গড় কত? দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে, টোটাল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার টোটাল হচ্ছে এইটা। n সংখ্যকের টোটাল যদি এটা হয় তাহলে গড় কত হবে? n দিয়ে ভাগ করব। আমি যদি বলি 10টা সংখ্যার টোটাল এইটা, 10টা সংখ্যার গড় কত, তখন 10 দিয়ে ভাগ করতাম। একই রকমভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার টোটাল হচ্ছে এইটা, গড় বললে আমি n দিয়ে ভাগ করব। অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n প্লাস 1/2। বোঝা গেছে? তুমি এইটাও মনে রাখতে পারো। এবার 10টা সংখ্যা আছে, অর্থাৎ n এর ভ্যালু 10 প্লাস 1/2, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5 বেরোবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 20 প্রশ্নে বলেছে যদি একটি পলিহেড্রনের 10টি অভিমুখ এবং 23টি প্রান্ত থাকে তবে তার শীর্ষবিন্দুর সংখ্যা কত? গ্রুপ ডি লেভেলের পরীক্ষায় অয়েলার্স থিওরেম দিয়েছে। অয়েলার ইকুয়েশন একটা আছে, সেটা বলে f প্লাস ভি মাইনাস ই ইজ ইকুয়াল টু 2। এফ ভি ই কি সেটা বলে দিই।
একটা বহুতলক বা পলিহেড্রন, আমি একটা এরকম পলিহেড্রন বা বহুতলক আঁকছি, এটা একটা পলিহেড্রন। এই বহুতলকের ক্ষেত্রে এইটাকে, এই যে এই চারচোখোর টোটাল বক্সটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এটাকে বলা হবে ফেস, যেটা সংক্ষেপে লেখা হচ্ছে এফ দিয়ে। এই যে লাইনগুলো দেখছো, এই যে লাইনগুলো, এই লাইনগুলোকে বলা হবে এজ বা প্রান্ত, ইডিজিই, যেটাকে আমরা ফর্মুলা ই দিয়ে লিখেছি। আর শীর্ষবিন্দু দেখতে পাচ্ছ, এইগুলোকে শীর্ষবিন্দু বলা হয়। শীর্ষবিন্দুগুলো হচ্ছে ভার্টেক্স, যেটাকে আমরা ভি দিয়ে লিখব। অয়েলার্স থিওরেম বলছে এফ প্লাস ভি মাইনাস ই সমান 2 হতে হবে, যেখানে এফ সমান ফেস বা অভিমুখ, বাংলায় অভিমুখ বলে, ই সমান এজ বা প্রান্ত, এবং ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এই ফর্মুলা, এটাকে মনে রেখে দাও, এসছে যখন আবার আসবে না বলা যায় না। তাহলে আমি এফের জায়গায় অভিমুখ 10 বসালাম, শীর্ষবিন্দু চেয়েছে প্লাস ভি, মাইনাস 23টি প্রান্ত আছে, ই এর ভ্যালু 23 সমান 2। 23 থেকে 10 বাদ দিলে -13, -13 যদি এদিকে যায় তাহলে 2 প্লাস +13 হয়ে গিয়ে আমি বলবো শীর্ষবিন্দুর সংখ্যা হবে 15, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, 5000 থেকে কম সেই গরিষ্ঠ সংখ্যাটি কোনটি যেটিকে 5, 6 এবং 7 দিয়ে ভাগ করলে যথাক্রমে 4, 5 এবং 6 ভাগশেষ পাওয়া যাবে। বলেছে 5000 থেকে ছোট হবে, যখন 5 দিয়ে ভাগ করব 4 ভাগশেষ থাকবে, 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে এবং 7 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে। আমি এইটাকে ধরব, 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে বলেছে। তার মানে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটাকে 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে। আচ্ছা, 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, আমি যদি এটাকে উত্তর মনে করি, তার মানে এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি 4 ভাগশেষ থাকবে। আমি যদি প্রথমেই 4 বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা পুরোটাই 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে ভাগ করলে যদি 4 ভাগশেষ থাকে, আমি প্রথমেই 4টাকে বাদ দিয়ে দিলাম, যদি 4 বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা থাকবে সেটাকে অবশ্যই পুরোটা 5 দিয়ে বিভাজ্য হবে। আমি এখানে সব 4 বিয়োগ করতে শুরু করলাম, পুরোটা বিয়োগ করার দরকার নেই, শুধুমাত্র একক স্থানের অঙ্কটা দেখো। এটাকে বিয়োগ করলে 4 আর 7 11, আরও চলবে, কিন্তু আমার শুধু ইউনিট প্লেস দরকার। এটাকে বিয়োগ করলে 9 থেকে 4 বাদ দিলে 5, 0 থেকে 4 বাদ দিলে 4 আর 6 10 0 6 আসবে, এবং 5 থেকে 4 বাদ দিলে 1। এগুলো একক স্থানের অঙ্ক। কেন এটা বার করলাম? 5 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা জানি 5 দিয়ে বিভাজ্য সেই সমস্ত সংখ্যা হবে যাদের শেষ ডিজিটটা 0 অথবা 5 হবে। এটার শেষ ডিজিট 7 আসছে, তাই এটা 5 দিয়ে ভাগ করা যাবে না। এটার শেষ ডিজিট 5 আসছে, এটা উত্তর হতে পারে। এটার শেষ ডিজিট 6, এটা উত্তর হবে না, এবং এটার শেষ ডিজিট 1, এটা উত্তর হবে না। তাহলে উত্তর একটাই হবে, সেটা হচ্ছে 4829, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, কোনটি যখন আলফা সমান 45 ডিগ্রি তখন 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলির সমষ্টি কত? তোমরা যেন ত্রিকোণমিতিক অনুপাত বা রেশিওর 6টা মান আছে, সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট। আলফা অর্থাৎ অ্যাঙ্গেলটা সবার ক্ষেত্রে যদি 45 ডিগ্রি হয় তাহলে সবগুলোর অনুপাতের মান কত? কি বলেছে? আমি যদি সাইন লিখি তাহলে সাইন 45 ডিগ্রি, কস লিখলে কস 45 ডিগ্রি। দেখো ত্রিকোণমিতির 6টার মধ্যে দুটো অনুপাত, একটা সাইন একটা কস। কেন এগুলোকে অনুপাত বলে? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এরকম বাই ফরম্যাটে যা কিছু থাকবে তাকে আমরা অনুপাত বলি, তাই এটা অনুপাত, ত্রিকোণমিতির অনুপাত। সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রির যে মান আছে সেটা আমরা জানি 1/√2 আর 1/√2। সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক। তাহলে সাইনের যা মান হবে তার উল্টো হবে √2 কোসেকের মান, আর কসের মান যদি 1/√2 হয় তার উল্টো হবে √2। আর পড়ে আছে ট্যান 45 আর কট 45। ট্যান 45 আর কট 45 দুজনেরই ভ্যালু হচ্ছে 1 আর 1। তাহলে দেখতে পাচ্ছি এদেরকে যদি যোগ করি 2/√2 আসে, এদেরকে যোগ করলে 2√2 আসে, আর এদেরকে যোগ করলে 2 আসে। বলেছে এই টোটাল সমষ্টিটা কত? অর্থাৎ বলতে চাইছে 2/√2 প্লাস 2√2 প্লাস 2 এর ভ্যালুটা কত,
বোঝা গেছে? দেখো √2 দিয়ে যদি 2কে কাটি তাহলে এটা √2 হবে, কেন 2 মানে হচ্ছে √2 গুণিতক √2, তাই এটাকে আমি √2 দিয়ে কেটে দিলাম। 2√2 প্লাস √2 এটা হচ্ছে 3√2, আর এখানে +2 পড়ে আছে, অর্থাৎ উত্তর হচ্ছে 2 + 3√2, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, যদি a + b + c = 0 হয় তাহলে a² + b² + c² - bc মান কত? বীজগণিতের বেসিক যে ভিডিওগুলো দেওয়া আছে সেখানে ভ্যালু পুটিং মেথড বলে আমি একটা বীজগণিতের ভিডিও চ্যানেলে দিয়েছি, পারলে সেখানে দেখে নাও। ওই ভিডিওগুলো দেখলে রেলের পরীক্ষায় যে জাতীয় বীজগণিতগুলো আসছে সবগুলোই প্রায় করতে পারবে। ভ্যালু পুটিং মেথডের ক্ষেত্রে এখানে যে কোনো একটা মিনিমাম ভ্যালু বসিয়ে বামপক্ষ সমান ডানপক্ষ করার চেষ্টা করো। কেন? এখানে অপশানগুলো সব ফিগারে দেওয়া আছে, যেহেতু ফিগারে দেওয়া আছে তুমি যা খুশি মান এখানে পুট করতে পারো, কিন্তু যা খুশি মানে আমরা কি ধরতে পারি সেগুলোর ব্যাখ্যা ওখানে দেওয়া আছে। দেখো আমি মিনিমাম ভ্যালু বসিয়ে 0 আনতে পারি, 0 + 0 + 0 0 হয়, তোমাদের প্রথম মনে হবে। কিন্তু খেয়াল রাখবে আমি যদি 0 + 0 + 0 = 0 করি, এইটা হয়তো বামপক্ষ সমান ডানপক্ষ মিলবে, কিন্তু এখানে a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু যদি 0 বসাও তাহলে এই নিচের পোর্শনটা 0 হবে। কখনো এই রকম ফিগার অর্থাৎ নিচে 0 থাকবে এরকম ফিগার তুমি আনতে পারবে না, এটা হচ্ছে রেস্ট্রিকশান ভ্যালু পুটিংয়ের ক্ষেত্রে। তাই আমি সবগুলোকে 0 ধরতে পারবো না। আমি এরকম করতে পারি যে a এর ভ্যালু আমি যদি 0 ধরি, b এর ভ্যালু +1, c এর ভ্যালু -1, তাহলে কিন্তু +1 -1 কেটে গিয়ে 0 আসবে। মিনিমাম ভ্যালু ধরার চেষ্টা করবে এবং অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, একটা যদি প্লাস বসাও পরেরটাকে মাইনাস বসিয়ে দাও। বোঝা গেছে? তুমি 0 থেকে শুরু করতে পারো, কিন্তু মিনিমাম ভ্যালু বসিয়ে করলে ক্যালকুলেশনটা ফাস্ট হবে। 0 + 1 + 1 অর্থাৎ a এর ভ্যালু 0, b এর ভ্যালু +1, c এর ভ্যালু -1 বসালে এই জায়গাটা আমি যদি বসাই, a এর ভ্যালু 0 হলে 0² 0, b এর ভ্যালু 1 হলে 1² 1, c এর ভ্যালু -1 হলে -1² মানে +1, a এর ভ্যালু 0 বসালাম, b আর c এর ভ্যালু হচ্ছে +1 আর -1, +1 আর -1 গুণ করলে এখান থেকে -1 আসে, এই -1 আর এই মাইনাস গুণ করে হবে +1, তাহলে আমাদের উত্তর হবে 2/1 অর্থাৎ 2, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।